মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় ভারতের ইতিহাসে ইঙ্গ-মহীশূর প্রতিদ্বন্দ্বিতা। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দক্ষিণ ভারতে রাজনৈতিক আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মহীশূরের শাসক হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতানের মধ্যে এই সংঘাত চলেছিল। আসলে দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি চমকপ্রদ ঘটনা ছিল হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের উত্থান। অষ্টাদশ শতক আসলে ছিল ভাগ্যান্বেষীদের শতক। ভারতবর্ষের ইতিহাসে এই সময় যে সমস্ত ভাগ্যান্বেষী ব্যক্তিত্বের আবির্ভাব হয়, যারা অতি সাধারণ অবস্থা থেকে নিজের ব্যক্তিগত যোগ্যতা, বিচক্ষণতা এবং কর্মকুশলতার দ্বারা ক্ষমতার পাদপ্রদীপের আলোয় নিজেকে উদ্ভাসিত করেছিলেন, তাদের মধ্যে হায়দার আলী ছিলেন উল্লেখযোগ্য। মূলত মহীশূরের হিন্দু রাজা ওয়াদিয়ার বংশীয় চিক্কা কৃষ্ণ রাজের সেনাপতি নং রাজের একজন সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং তিনি তার দক্ষতা এবং যোগ্যতার দ্বারা অল্প দিনের মধ্যে মহীশূর রাজার সেনাবাহিনীর ফৌজদার পদে নিযুক্ত হন। এরপর হায়দার আলী মহীশূর রাজ্যে হিন্দু রাজা চিক্কা কৃষ্ণ রাজ এবং তার সেনাপতি নংরাজকে উৎখাত করে মহীশূরের সিংহাসন দখল করেন। তবে রাজনৈতিক শক্তির উদ্গাতা রূপে হায়দার আলীর পথ পরিক্রমা খুব সহজ ছিল না। মূলত তার রাজনৈতিক প্রতিপত্তি বিস্তারের পথে তিনটি প্রতিবেশী আঞ্চলিক শক্তি অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। একদিকে মারাঠা শক্তি, অন্যদিকে হায়দ্রাবাদের নিজাম এবং দক্ষিণ ভারতে নব উদীয়মান রাজনৈতিক শক্তিরূপে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। ফলে এই তিনটি শক্তির সঙ্গে রাজনৈতিক সমীকরণ তৈরি করে হায়দার আলীকে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছিল। ফলে আমরা দেখব যে কখনো হায়দার আলী মারাঠা এবং নিজামের সঙ্গে ত্রিশক্তি জোট গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন, আবার কখনো এই মারাঠা এবং নিজাম, মূলত হায়দ্রাবাদের নিজাম, তারা নিজেদের স্বার্থে হায়দারের জোট থেকে বেরিয়ে গিয়ে ইংরেজদের সঙ্গেও জোট গড়ে তুলেছে। এই ধরনের আমরা ঘটনা পরম্পরা ইঙ্গ মহীশূর সংঘাতের যে ইতিহাস, সেই ইতিহাস দেখলে খুঁজে পাব। সার্বিকভাবে হায়দার আলী মূলত এই প্রতিদ্বন্দ্বী তিনটে রাজনৈতিক শক্তিকে পৃথক রেখেই ইংরেজ শক্তির বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে। সেক্ষেত্রে হায়দার আলী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে সংঘাতে লিপ্ত হয়েছিলেন, তাতে তিনি মূলত সাফল্য পেয়েছিলেন। এখন আমরা দেখব যে হায়দার আলীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাথমিক সম্পর্ক তেমন বৈরিতা না হলেও পরবর্তীকালে উভয় শক্তির মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এর পিছনে কোন কারণ ছিল? আসলে দক্ষিণ ভারতে ইঙ্গ মহীশূর যে প্রতিদ্বন্দ্বিতা, তার পিছনে হায়দার আলীর ফরাসি প্রীতি এটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। কারণ দক্ষিণ ভারতেই এই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল। সেক্ষেত্রে ফরাসিদের সঙ্গে হায়দার আলীর প্রীতির সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক ইংরেজদের হায়দার সম্পর্কে বিরূপ মানসিকতা তৈরি করেছে। অন্যদিকে হায়দার বিরোধী কর্ণাটকের নবাবের সঙ্গে ইংরেজদের বন্ধুত্বের সম্পর্ক, কিংবা মহীশূরের পূর্বতন রাজার রাজপরিবারের সঙ্গে ইংরেজদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা চক্রান্তের যে তত্ত্ব উঠে আসে, সেই সমস্ত ঘটনার ফলে হায়দার আলীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ প্রকাশ্যে চলে আসে। যার ফলে আমরা দেখব 1767 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজামকে সঙ্গে নিয়ে
হায়দার আলী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। ফলে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধের প্রথম দিকে মূলত চঙ্গমের যুদ্ধে হায়দার আলী এবং নিজামের মৈত্রী জোট ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন স্মিথকে পরাজিত করেছিল। পরাজিত ক্যাপ্টেন স্মিথ তৃণবালির দুর্গে আশ্রয় লাভ করেছিলেন। সেই সময় অপর সেনাপতি ক্যাপ্টেন উড স্মিথের সঙ্গে যোগ দিলে ইংরেজ বাহিনীর শক্তি বৃদ্ধি পায়। ফলে আবারও যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধে অর্থাৎ তৃণমালির যুদ্ধ হয়। এই তৃণমালির যুদ্ধে হায়দার আলী পরাজিত হন। এই সময় হায়দ্রাবাদ ইংরেজদের দ্বারা আক্রান্ত হবে উপলব্ধি করে হায়দ্রাবাদের নিজাম হায়দার আলীর পক্ষ ত্যাগ করেন। ফলে হায়দার আলীকে ইংরেজদের সঙ্গে এই সময় এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে হয়। কিন্তু বীরত্বের সঙ্গে যুদ্ধ চালিয়ে হায়দার আলী ইংরেজদের প্রধান কার্যালয় মাদ্রাজের উপকণ্ঠে পৌঁছে যায়। পরিস্থিতি প্রতিকূল দেখে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষ হায়দার আলীর সঙ্গে মাদ্রাজের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। মাদ্রাজের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে। এই সন্ধির দ্বারা একে অপরের যে বন্দী প্রত্যার্পণ এবং একে অপরের বিজিত স্থানগুলি তারা ফিরিয়ে দেন এবং স্থির হয় তৃতীয় কোন শক্তির দ্বারা আক্রান্ত হলে একে অপরকে সাহায্য প্রদান করবে, বিশেষত সামরিক সাহায্য প্রদান করবে। কিন্তু এই মাদ্রাজের সন্ধি দ্বারা হায়দার আলী এবং ইংরেজদের সঙ্গে যুদ্ধের অবসান ঘটলেও চিরস্থায়ী শান্তি কিন্তু রক্ষিত হয়নি বা চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি। অল্প দিনের মধ্যে হায়দার আলীর সঙ্গে ইংরেজদের পারস্পরিক শত্রুতার সম্পর্ক প্রকাশ্যে চলে আসে। এই সম্পর্কের অবনতি মূলত হায়দার আলীর সঙ্গে মারাঠার যুদ্ধ শুরু হলে প্রকাশ্যে চলে আসে। অর্থাৎ মাদ্রাজের সন্ধি দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হায়দার আলীকে মারাঠাদের বিরুদ্ধে সামরিক অস্ত্র সহযোগিতা করা থেকে বিরত থাকে। ফলে হায়দার আলী ইংরেজদের সম্পর্কে সন্দিগ্ধ হয়ে ওঠে। উপরন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিপক্ষ শত্রু ফরাসিদের সহযোগিতায় হায়দার আলী মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে জারি রাখে এবং যুদ্ধ চালিয়ে যেতে থাকে। শেষমেশ পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেই সময় ফরাসিরা আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার ঔপনিবেশিকদের যেহেতু সহযোগিতা শুরু করে, ফলে আমাদের দেশে ভারতবর্ষেও ইঙ্গ এবং ফরাসিদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে অবনতি দেখা দেয়। শেষ পর্যন্ত হায়দারের রাজ্যের অন্তর্গত ফরাসিদের বাণিজ্য ঘাঁটি মাহে বন্দর ইংরেজরা দখল করে নেয়। এতে অসন্তুষ্ট হলে হায়দার আলী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ফলে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধ 1780 সালে শুরু হয়ে যুদ্ধ চলতে থাকে। যুদ্ধের প্রথম পর্যায়ে হায়দার আলী হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদের সঙ্গে নিয়ে ত্রিশক্তি জোট গঠন করে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই যুদ্ধের প্রথম দিকে ইংরেজ সেনাপতি বেইলি তিনি আরকটের কাছে এক যুদ্ধে পরাজিত হন। অপর সেনাপতি মনরো তিনি মাদ্রাজে পলায়ন করেন। শেষমেশ যুদ্ধের গতি পাল্টাতে তৎকালীন বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংস তার সুযোগ্য সেনাপতি আয়ারকুটকে হায়দার আলীর বিরুদ্ধে যুদ্ধে সেনাপতিত্বের দায়িত্ব দেন। ফলে পোর্টনোভোর যুদ্ধে ইংরেজরা হায়দারের বিরুদ্ধে সাফল্য লাভ করে। যদি অল্প দিনের মধ্যে সাফরিনের নেতৃত্বে ফরাসি একটা নৌবহর হায়দারের পক্ষে যোগ দেওয়ার ফলে হায়দার শক্তি অর্জন করে, অন্যদিকে হায়দারের পুত্র টিপু সুলতান তাঞ্জোরের নিকট যুদ্ধে ইংরেজদের পরাজিত করে। ঠিক এই সময় হায়দার আলীর মৃত্যু হয়। হায়দার আলীর মৃত্যু হলেও দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ চলতে থাকে টিপু সুলতানের নেতৃত্বে এবং এই যুদ্ধ দীর্ঘ 2 বছর ধরে চলার পরেও কেউ স্থায়ীভাবে সাফল্য পেল না। শেষ পর্যন্ত ওয়ারেন হেস্টিংস এবং টিপু সুলতান 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। ফলে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং টিপু সুলতানের মধ্যে যে সন্ধি স্বাক্ষরিত হয় ম্যাঙ্গালোরের সন্ধি, তার দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে। এই সন্ধির দ্বারা একে অপরের বিজিত স্থানগুলি ফেরত দেয়। প্রকৃতপক্ষে ম্যাঙ্গালোরের সন্ধি ইংরেজদের কাছে অত্যন্ত অপমানজনক ছিল।
টিপু সুলতানের কাছে এটা মর্যাদাপূর্ণ ছিল। যদিও ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরের পর টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে আপাত যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি। কারণ স্বাধীন চেতা টিপু সুলতান ইংরেজদেরকে দক্ষিণ ভারতের রাজনীতি থেকে চিরতরে বিদায় জানানোর জন্য তিনি সচেষ্ট ছিলেন। তিনি আভ্যন্তরীণ সংস্কারের দ্বারা মহীশূরের সেনাবাহিনীকে যেমন ইউরোপীয় কৌশলে আধুনিক করে তোলেন, সেই সঙ্গে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে মহীশূরকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী রাজ্য পরিণত করেন। সেই সঙ্গে ইংরেজদের শত্রু যে সমস্ত আন্তর্জাতিক শক্তি ছিল, বিশেষ করে ফ্রান্স, মরিশাস, কনস্টান্টিনোপল, তুরস্ক, বিভিন্ন শক্তির সঙ্গে যোগাযোগ সম্পর্ক স্থাপন করে তাদের সহযোগিতা প্রার্থনা করেছিল। ফলে টিপু সুলতানের এই ইংরেজ বিরোধী মানসিকতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিদিষ্ট করেছিল, টিপু সুলতানের প্রতি বিরূপ করেছিল। আর এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, হায়দার আলী ইংরেজদের বিরুদ্ধে হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদেরকে আলাদা করে রাখার সবসময় কূটনৈতিক রীতি তিনি গ্রহণ করতেন। অর্থাৎ ইংরেজরা যাতে মারাঠা এবং হায়দ্রাবাদের নিজামকে সঙ্গে নিয়ে হায়দারের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে, সেই কূটকৌশল হায়দার আলী প্রয়োগ করতেন এবং অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছিল। টিপু সুলতান তার পিতার এই অনুসৃত নীতি বর্জন করেছিল। অর্থাৎ তার সময় হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠা শক্তি ইংরেজদের সঙ্গে মিলিতভাবে টিপু সুলতানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠা শক্তি ইংরেজদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। এই প্রেক্ষিতে 1790 খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের ভারতবর্ষের মিত্র রাজ্যগুলির একটি তালিকা প্রস্তুত করে। সেই তালিকায় তাদের বিভিন্ন রাজ্যের নাম থাকলেও মহীশূরের নাম ছিল না। ফলে টিপু সুলতান রুষ্ট হয়ে তিনি ইংরেজদের নিয়ন্ত্রিত ত্রিবাঙ্কুর রাজ্য আক্রমণ করে বসেন। ফলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় 1790 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই যুদ্ধে শেষ পর্যন্ত টানাপোড়েনের শেষ পর্যন্ত আমরা দেখব ঘাত প্রতিঘাত মিলিয়ে শেষ পর্যন্ত মারাঠা, ইংরেজ এবং হায়দ্রাবাদের নিজামের যে মিলিত শক্তি, সেই মিলিত শক্তির কাছে টিপু সুলতান পরাজিত হন। পরাজিত হয়ে তিনি একটি সন্ধি করতে বাধ্য হন, যে সন্ধির নাম হচ্ছে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। এই সন্ধি দ্বারা টিপু সুলতান পরাজিত হয়ে তার রাজ্যের অর্ধাংশ ইংরেজ, মারাঠা এবং নিজামকে ছেড়ে দেন এবং তারা সেই রাজ্য নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেন। সেই সঙ্গে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 3,30,00,000 টাকা টিপু সুলতান প্রদান করতে বাধ্য হন। অর্থের জামানত রূপে তার 2 পুত্রকে ইংরেজদের হাতে অর্পণ করেন। অর্থাৎ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে পরাজিত টিপু সুলতানের পক্ষে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি ছিল অত্যন্ত অপমানজনক এবং তার রাজ্যের ব্যাপক হানি হয়েছিল। তিনি তার অর্ধেক রাজ্য ইংরেজ এবং তার মিত্র নিজাম এবং মারাঠাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। ফলে এই অপমানের জ্বালা স্বাধীন চেতা টিপু সুলতানের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। ফলে তিনি তার সীমিত সামর্থ্য নিয়ে পুনরায় ইংরেজদের বিরুদ্ধে প্রত্যাঘাত আনার জন্য তিনি তার শক্তি পুনরুজ্জীবনের চেষ্টা করেন। আভ্যন্তরীণ শৃঙ্খলার পাশাপাশি ইংরেজদের শত্রু ফ্রান্সের সহযোগিতা লাভের চেষ্টা করেন। সেক্ষেত্রে তিনি ফরাসি বিপ্লব সেই সময় হয়ে গেছে, ফরাসি বিপ্লবের তিনি স্মৃতিরক্ষার্থে তার স্মরণে তিনি তার রাজধানীতে একটি স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন, যেটাকে লিবার্টি ট্রি বলা হয়। তিনি ফ্রান্সের বিপ্লবী জ্যাকোবি দলের সদস্যপদ গ্রহণ করেছিলেন, তুরস্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন, আফগানিস্তানের কাবুলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সম্মুখ যুদ্ধ যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে শুরু হয়, তখন এই বৈদেশিক সহযোগিতা কোনোভাবেই টিপু সুলতান লাভ করতে পারেননি। কিন্তু টিপু সুলতানের এই স্বাধীন চেতা কার্যকলাপ এবং তার শক্তি বৃদ্ধির প্রচেষ্টা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষিপ্ত করেছিল। শেষ পর্যন্ত বড়লাট লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি তিনি প্রবর্তন করেন 1798 খ্রিস্টাব্দে। এই নীতি প্রবর্তন করলে হায়দ্রাবাদের নিজাম প্রথম এই নীতি গ্রহণ করেন। এরপর লর্ড ওয়েলেসলি তিনি
টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেওয়ার জন্য প্রস্তাব পেশ করেন, কিন্তু স্বাধীন চেতা টিপু সুলতান এই অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিতে অস্বীকার করেন। ফলে লর্ড ওয়েলেসলি টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং বীর বিক্রমে টিপু সুলতান যুদ্ধ করেও শেষ পর্যন্ত তিনি তার রাজধানী শ্রীরঙ্গপত্তনম রক্ষা করতে পারেননি। তিনি বীরের মতো যুদ্ধ করে ইংরেজদের কাছে পরাজিত হন এবং নিহত হন। 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতানের স্বাধীন রাজ্যের অবসান ঘটে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহীশূর রাজ্য দখল করেন এবং পূর্বতন হিন্দু রাজ্যের উত্তরাধিকারীকে পুনরায় মহীশূর রাজ্যে সিংহাসনে বসিয়ে সেই রাজাকে অধীনতামূলক মিত্রতাতে স্বাক্ষর করে একটি মিত্রতাবদ্ধ রাজ্য হিসাবে মহীশূরকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ব্রিটিশ সাম্রাজ্যের মানচিত্রে জায়গা দেয়। এইভাবে হায়দার আলী এবং টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা, যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই প্রতিরোধ ভেঙে পড়েছিল। ইংরেজদের ভারতীয় সাম্রাজ্য স্থাপনের যে পথ, সেই পথ আরো চওড়া হয়েছিল, আরো ত্বরান্বিত হয়েছিল। মূলত টিপু সুলতান তার পিতার মতো বীর ছিলেন। তিনি বীর যোদ্ধা ছিলেন, সাহসী ছিলেন, স্বাধীন চেতা ছিলেন, কিন্তু পিতার মতো কূটনীতিজ্ঞ ছিলেন না। অর্থাৎ তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অন্যান্য দেশীয় শক্তি যেমন মারাঠা এবং হায়দ্রাবাদের নিজামকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছিলেন, টিপু সুলতান এক্ষেত্রে কূটনৈতিক পরিচয় দিতে পারেননি। অর্থাৎ টিপু সুলতান প্রথমেই তার দেশীয় যে প্রতিবেশী শক্তি মারাঠা এবং হায়দ্রাবাদের নিজামকে দূরে সরিয়ে ইংরেজদের কাছাকাছি হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, যার ফলে ইংরেজরা এই দুই শক্তির সাহায্য নিয়ে টিপু সুলতানের বিরুদ্ধে চরম আঘাত আনতে পেরেছিল। সেই সঙ্গে রণকৌশলগত একটা পার্থক্য ছিল হায়দার আলী এবং টিপু সুলতান। হায়দার আলী যেখানে অশ্বারোহী শক্তির উপরে বেশি নির্ভর করতেন, টিপু সুলতান সেখানে পদাতিক শক্তির উপরে বেশি নির্ভরতা দেখিয়েছিলেন। সেই সঙ্গে ফরাসিদের উপর অতিরিক্ত নির্ভরতা টিপু সুলতানের ব্যর্থতার অন্যতম কারণ ছিল। ফরাসিদের সহযোগিতা লাভের জন্য তিনি বারবার চেষ্টা করেও তিনি তাদের কোন রকম সহযোগিতা পাননি। এটাও একটি ব্যর্থতার দিক বলে আমরা মনে করি। সার্বিকভাবে ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য স্থাপনের পথে যে সমস্ত দেশীয় শক্তি বাধা হিসাবে দাঁড়িয়েছিল, প্রবল বাধা হিসাবে দাঁড়িয়েছিল, তার মধ্যে মহীশূর অর্থাৎ হায়দার আলী এবং টিপু সুলতান ছিলেন অন্যতম। ফলে হায়দার আলী ও টিপু সুলতানের এই বাধা সরে যাওয়ার ফলে বিশেষত দক্ষিণ ভারতে সাম্রাজ্য স্থাপনের ক্ষেত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকটা ধাপ এগিয়ে যায় এবং তাদের ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন আরো বেশি সুগম হয়ে ওঠে। আজ এই পর্যন্ত। পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। আপনার বিষয়